হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। দেখো, আজকে আমি 2019-এর যে ডাব্লিউবিপির প্রশ্নটা হয়েছিল কনস্টেবলের, সেটা আমি আজকে সলিউশন করার চেষ্টা করব, ঠিক আছে? তো বেসিক্যালি আমি করছিলাম কি, এতদিন ধরে আমি পেপারের রিজনিং আর ম্যাথটাই জাস্ট করাচ্ছিলাম। তো আজকে আমার গিয়ে কোথাও মনে হচ্ছে যে এর সাথে যদি জিকেটাও করা হয়, তবে আশা করা যাচ্ছে তোমাদের একটু সুবিধা হবে। তো আমি আজকে থেকে জিকেটা সাথে ম্যাথ রিজনিং সবকটাই সলিউশন করার চেষ্টা করছি, ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা দেখো, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা যায়? ওডোমিটার যন্ত্রের সাহায্যে সবসময় মাথায় রাখতে হবে, ওডোমিটার যন্ত্রের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা যায়। কোনো একটা বাইক আছে, যারা বাইক চালাবে আর কি, ঠিক আছে? বাইক যারা চালাও, বাইকের এই যে সামনে এখানে একটা যন্ত্র থাকে, ওটাকে ওডোমিটার বলে, মানে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? পরের প্রশ্নটা কী বলছে, কাইজারি হিন্দ কাকে বলা হতো? দেখো, কাইজারি হিন্দ একটা উপাধি, ঠিক আছে? যে উপাধিটা মহাত্মা গান্ধীকে দিয়েছিল কারা বলো তো? মহাত্মা গান্ধীকে দিয়েছিল হচ্ছে ইংরেজরা, ঠিক আছে? ইংরেজরা ওকে কাইজারি হিন্দ উপাধি দিয়েছিল, মানে মহাত্মা গান্ধীকে দিয়েছিল। তো দাদাভাই নরৌজির একটা উপাধি ছিল। দাদাভাই নরৌজির একটা উপাধি কী ছিল জানো? দাদাভাই নরৌজি কেউ জানলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো এই উপাধিটা কেন দেওয়া হয়েছিল, তার একটা কারণ তো অবশ্যই থাকা উচিত। কারণটা হচ্ছে মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকাতে তো তার প্র্যাকটিস করতো। তো সাউথ আফ্রিকা থেকে যখন সে ভারতে আগমন করেছে 2015 সালে, তো সেই সময় 2015 বলছি, 1915 সালে যখন সে ঘর বাপসি করলো, তো তখন ইংরেজরা তাকে কাইজার হিন্দ উপাধি দিয়েছিল, ঠিক আছে? মহাত্মা গান্ধী তারপরে জয়েন করেছিল কংগ্রেসে যদিও ভারতে ঢুকেই সে কংগ্রেসে জয়েন করতে চলে যায়নি। সে ভারতে ঢুকেছিল, ভারতে যখন এসেছিল ফিরে, তারপর সে কংগ্রেসের কয়েকটা অধিবেশনে নিমন্ত্রিত ছিল, কয়েকটা জায়গায় পার্টিসিপেট করেছে। যেমন সে 1915-তে যখন আসলো, তারপর 1917-তে সে একটা আন্দোলনের সাথে ছিল, 1917-তে, 1918-তে একটা আন্দোলনের সাথে ছিল, 1919-এ একটা আন্দোলনের সাথে ছিল, 1920-তে একটা আন্দোলনের সাথে ছিল। তো সবকটাই আন্দোলনের সাথে ছিল। 1917-তে বলো তো কী আন্দোলন হয়েছিল? এই 1917-তে হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ। বিহারের চম্পারণ একটা জায়গা ছিল, ওখানে একটা সত্যাগ্রহ তৈরি হয়েছিল। সেখানে সত্যাগ্রহটা হয়েছিল। 1918-তে কী হয়েছিল? আহমেদাবাদ কটন মিলসে একটা ঝামেলা হয়েছিল। কী ঝামেলা হয়েছিল? দেখো, প্রথমে বলি 1917-তে কী হয়েছিল। 1917-তে চম্পারণ সত্যাগ্রহতে বলা হয়েছিল যে এরকম যদি তোমার একটা জমি থাকে, জমির 3 ভাগ, মানে জমিটাকে যদি 20 ভাগ করা হয়, বলা হয়েছিল এই 3 ভাগের মধ্যে নীল চাষ করতে হবে। এই জমির মধ্যে 3 ভাগে নীল চাষ করতে হবে। তো সেখানকার যে জমির মালিক, বিহারের যে জায়গা চম্পারণ, সেখানে বলেছিল না, আমরা নীল চাষ করবো না। কারণ নীল চাষ যদি করতে হয় এই জায়গাটা, তাহলে এই যে 3 ভাগ, মানে 20 ভাগের 3 ভাগ, এই 20 ভাগের 3 ভাগটা আস্তে আস্তে কী হবে, কোনো চাষবাসের উপযোগী হবে না, মানে উপযোগী থাকবেই না। তো সেক্ষেত্রে 1917-তে সে বিহারে গেছিলো এই চম্পারণের সত্যাগ্রহের জন্য। তারপর যখন ওখানে সাকসেসফুল হলো, তারপর 1918-তে সে আহমেদাবাদে গেল। আহমেদাবাদে একটা কটন মিল ছিল। সেই কটন মিলে কী করা হতো, সেই কটন মিলে সেই বছর একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। তখন একটা রোগ দেখা গেছিলো, প্লেগ রোগ, ঠিক আছে? তো প্লেগ রোগের সময় কোনো বেতনের কোনো বৃদ্ধি হয়নি, এই নিয়ে একটা প্রচুর ঝামেলা হয়েছিল। তো সেই ঝামেলাটাকে মেকআপ দেওয়ার জন্য মহাত্মা গান্ধী গেছিলেন, ঠিক আছে? এবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে কী বলা হয় তোমরা জানো? নেতাজি সুভাষচন্দ্রকে নেতাজি উপাধি কে দিয়েছিল জানো? যদি জানো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও নেতাজি উপাধি কে দিয়েছিল। পণ্ডিত জওহরলাল নেহেরু কে ছিল ভারতের প্রথম কে ছিল প্রধানমন্ত্রী, ঠিক আছে? তো এইভাবে আমাদের একটু পড়া দরকার। দেখো, দাদাভাই নরৌজির একটা বই লেখা আছে। দাদাভাই নরৌজির একটা বই দেখো, দাদাভাই নরৌজি ভারতের জন্য বহু কিছু করে গেছে। উনি একজন ছিল পার্সি, ঠিক আছে? উনি প্রথম আমাদের দেশের পার ক্যাপিটাল ইনকাম, মানে আমার ইনকাম কত, সেই পার ক্যাপিটাল ইনকামের ওপর একটা বই বা একটা থিওরি দিয়ে গেছে। তার নাম হচ্ছে
ড্রেন থিওরি দিয়ে গেছে। ড্রেন থিওরিতে কী বলা হচ্ছে? ড্রেন থিওরিতে বলা হচ্ছে যে কীভাবে ইংরেজরা ভারতের যে বিভিন্ন প্রান্ত থেকে যে ইনকাম, সেই ইনকামগুলো কীভাবে চুষে নিচ্ছে। ঠিক আছে, এই ড্রেন থিওরির বেসিসে একটা বই তিনি লিখেছিল, সেই বইটার নাম হচ্ছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এই কাজগুলো এরা করে গেছিলো। এখান থেকে সব কটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো কী বলছে। 5, 6, 15, 2, 6, 7, 7, 6, 4, 8, জিজ্ঞাসার জন্য 4। দেখো এটা আগে বেসিক্যালি বুঝতে হবে তোমাকে কী জানতে চাইছে। 5, 6, 30, 2 দিয়ে যদি ভাগ করি 15, 6, 7, 42, 6 দিয়ে যদি ভাগ করি 7, 4, 32, 4 দিয়ে ভাগ করলে 8। এটা হচ্ছে 8 অ্যান্সার। 4 নম্বরেরটা কী বলছে? 4 নম্বরেরটা বলছে প্রশ্নবোধক স্থানে কী বসবে। প্রশ্নবোধক স্থানে দেখো এইগুলো বেসিক্যালি তোমাদের এগুলো জানা উচিত, মানে দেখে করে দেওয়া উচিত। দেখে কীভাবে করবে, দেখে করবে হচ্ছে 3-এর পর রয়েছে 7, তারপর রয়েছে 13, 3-এর পর 7, তারপর 13। ডিফারেন্সটা দেখো 4, এখানে ডিফারেন্স কত 6, এখানে ডিফারেন্স কত 8, এখানে ডিফারেন্স কত 10। এটা তো ডিফারেন্স দিয়ে হচ্ছে, কিন্তু তুমি কিভাবে এটাকে ডাইরেক্ট করার চেষ্টা করবে। এরকম যখনই সিরিজ থাকবে তখনই 3x2 করতে পারো, বা 3-এর স্কোয়ার করে দেখতে পারো, অথবা 3 ভাগ কিছু করে তারপর প্লাস মাইনাস করে এরকমভাবে এগুলো করা উচিত। তো দেখছি এখানে যদি বাড়িয়ে দিচ্ছি কিছু সংখ্যা তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এরপরে 12 দিয়ে যোগ করো 31কে, কত হবে 43। এটাই হচ্ছে এর অ্যান্সার। এরপরে 5 নম্বরেরটা দেখো কি বলছে। এর পরেরটা বলছে নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত হবে। এই প্রশ্নটা এত লজিক্যাল একটা প্রশ্ন না, একটু এদিক ওদিক হলে এই প্রশ্নটা ভুল হয়ে যাবে, মানে উত্তরটা ভুল হয়ে যাবে। নেহেরু ট্রফি যদি বলছে তোমাকে, নেহেরু ট্রফিটা হচ্ছে তোমার বোট রেস। বোট রেসের সাথে যুক্ত নেহেরু ট্রফি। ঠিক আছে, আর যদি বলছে নেহেরু কাপ, এই ট্রফির জায়গায় যদি লেখা থাকতো কাপ, ঠিক আছে, CUP কাপ, তাহলে এটা হয়ে যেত অবশ্যই ফুটবলের সাথে, তাহলে অবশ্যই এটা ফুটবলের সাথে হয়ে যেত। ঠিক আছে, এটা গেল নেহেরু ট্রফি আর একটা গেল নেহেরু কাপ। যদি তোমাকে বলতো জওহরলাল নেহেরু টুর্নামেন্ট, জওহরলাল, যদিও কালি পড়ছে না এখানে, জওহরলাল নেহেরু টুর্নামেন্ট, এই জওহরলাল নেহেরু টুর্নামেন্ট হয় হচ্ছে হকিতে। ঠিক আছে, জওহরলাল নেহেরু হকি টুর্নামেন্ট একটা সোসাইটি আছে, সেই সোসাইটি এইটা অর্গানাইজ করে। ঠিক আছে, অ্যাসোসিয়েট করে, এই হচ্ছে ব্যাপার। তো এইখানে প্রশ্নটা যা করেছে সেই রকম কোনো অ্যান্সার এখানে নেই। তো এখানে আমি কী অ্যান্সার দেবো বলো? এখানে কোনো অ্যান্সার দেওয়ারই নেই, কেননা যদি ধরো টুর্নামেন্ট জওহরলাল নেহেরু ট্রফি, তাহলে তোমার হকি দিতে হবে। যদি জওহরলাল নেহেরু শুধু নেহেরু ট্রফি হয় তাহলে বোট রেস দিতে হবে। এবার এই বোট রেসটা কোথায় হয় জানো? এই বোট রেসটা হয় কেরালাতে। একটা দ্বীপ আছে, সেই দ্বীপটার নাম হচ্ছে ওয়েলিংটন দ্বীপ। সেই ওয়েলিংটন দ্বীপে এই দ্বীপের মাঝখানে, দ্বীপ মানে কি একটা ছোট জায়গা, সেই ওয়েলিংটন দ্বীপের পাশে যে জায়গাটুকু রয়েছে, মানে জলজ জায়গা, লেকের মতো, সেইখানে এই বোট রেসটা হয়, নেহেরু ট্রফি। ঠিক আছে, আর নেহেরু কাপ যেটা, সেটা ফুটবলের সাথে যুক্ত। তো এরকমভাবে যদি এরকমভাবে যদি প্রশ্নটা আসছে, তাহলে একটা ছেলে কীভাবে এটার অ্যান্সার করবে? এখানে স্পেসিফাইভাবে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটার তো অ্যান্সারই নেই অপশানে। তো সেখানে তুমি ফুটবলও মারতে পারো, হকিও মারতে পারো। তো এই প্রশ্নগুলোর জন্য এবার যেহেতু দেখো এখানে শুধুমাত্র রয়েছে ইংলিশে আর হিন্দিতে, বাংলায় আর এটা কি ভাষা, মানে হিন্দি হতে পারে অথবা তোমার নেপালি হতে পারে। তো সেক্ষেত্রে এটা কী অ্যান্সার হবে তোমরাই বলো কমেন্ট করে, আমি যদি কিছু ভুল বলি। এরপরেরটা দেখো যা মানে ভিডিও হচ্ছে তাতে এই জালিয়ানওয়ালাবাগে আমার শেষ করতে হবে। আমি অবশ্যই ভিডিও দেব তোমাদের, পুরো পার্ট ওয়াইজ ভিডিও আসবে, শুধুমাত্র অঙ্ক রিজনিং না, জিকের ভিডিওটাও আসবে। দেখো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটনা কত সালে ঘটেছিল? আমরা সবাই জানি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল, 1919 সালে। 1919 সালে 13ই এপ্রিল, 13th এপ্রিল। কোন দিন জানো? কোন দিন?
বৈশাখী পূর্ণিমার দিন, বৈশাখী পূর্ণিমার দিন, ঠিক আছে। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যখন ঘটেছিল, কিসের জন্য ঘটবে? তার একটা কোনো কারণ আছে তো। সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে পাঞ্জাবে সেইফুদ্দিন কিচলু আর সত্যপাল মালিক, এই দুজনকে পাঞ্জাব পুলিশ আটকে রেখেছিল, ঠিক আছে। এই দুজনকে পাঞ্জাব পুলিশ আটকে রেখেছিল। আটকে রাখার জন্য সেদিন সবাই, মানে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ বলে যে জায়গাটা রয়েছে, সেই জায়গাতে সবাই আন্দোলন করতে গেছিলো যাতে তাদের ছেড়ে দেওয়া হোক, ঠিক আছে। এই জালিয়ানওয়ালাবাগের এদের আটকে রেখেছিল কেন, তার একটা মানে পূর্ব বিবরণী রয়েছে, সেগুলো পরবর্তীকালে যখন হবে তখন আবার বলে দেবো। কিন্তু জাস্ট শোনো, সাইফুদ্দিন কিচলু এবং সত্যপাল মালিক যে দুজন ছিল, তাদের ধরে নিয়েছিল ইংরেজরা, জেলে ঢুকিয়ে রেখেছিল। যার জন্য জনসাধারণ কী করেছে, জনসাধারণ ক্ষোভের মধ্যে জালিয়ানওয়ালাবাগে তাদের হয়ে, মানে তাদের দুজনের জন্য আন্দোলন করতে গেছে। আন্দোলন করতে যখন গেছে, জেনারেল ডায়ার এই আন্দোলনকারীদের, যারা এদের জন্য গেছিলো, এই আন্দোলনকারীদের উদ্দেশ্যে, যেহেতু পুলিশের অত ক্যাপাসিটি ছিল না, মানে নিজেদের আওতার বাইরে চলে যাচ্ছিলো, সেই জন্য সে ওপেন ফায়ারের একটা অর্ডার দিয়েছিল এই জেনারেল ডায়ার, ঠিক আছে, জিডি জেনারেল ডায়ার। তো জেনারেল ডায়ার যখন অর্ডার দিল, তখন কি হলো, সেখানে ফায়ারিং হলো। সেখানে ফায়ারিং হওয়ার পরে প্রচুর মারামারি হলো, প্রচুর ধরাধরি হলো। তাতে বেশ একটা অন্ধকার দিন আমাদের দেশের জন্য। সেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 13ই এপ্রিল, বৈশাখী পূর্ণিমার দিন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে একটু আগেই যে প্রশ্নটা আমরা পড়লাম, 6 নম্বরের একটু আগে, দেখো কত রিলেটেড, ইন্টারকানেক্টেড। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে মহাত্মা গান্ধীকে কাইজারি হিন্দ যে উপাধিটা দিয়েছিল ইংরেজরা, এই কাইজারি হিন্দ উপাধি মহাত্মা গান্ধী এই বিক্ষোভের পরে, মানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে ত্যাগ করেছিল। শুধু মহাত্মা গান্ধী ত্যাগ করেনি, মহাত্মা গান্ধীর সাথে রবীন্দ্রনাথকে নাইট উপাধি দিয়েছিল। সেই রবীন্দ্রনাথও নাইট উপাধি ত্যাগ করেছিল, ঠিক আছে। এই হলো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের একটা বিবরণ। এইবার দেখো দুটো আর একটা ডেট আছে, 1928 সালে। দেখে না, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময়, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যখন হলো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডর যে ঘটনাটা ঘটেছিল, তারপরে একটা কমিশন গঠন করা হয়, যে কমিশনটা তাদের মানে পর্যবেক্ষণ করবে কেন হয়েছিল, কি বিষয় বৃত্তান্ত। তার জন্য হান্টার কমিশনকে নিয়োগ করা হয়েছিল, ঠিক আছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে হান্টার কমিশনকে নিয়োগ করা হয়েছিল 1919 সালে। মরলে মিন্টো সংস্কার আইন এসেছিল এই 1919 সালে, মরলে মিন্টো সংস্কার আইন। 1928টাকে আমি কেন নিচ্ছি, 1928 নিয়েও কিছু বলার আছে। যখন মরলে মিন্টো সংস্কার আইন এসেছিল, তারপরে 1928 সালে দেখো প্রত্যেক 10 বছর, 1909 সালে এসেছিল 1919 এসেছিল মন্টেগু চেমসফোর্ড। 1909 সালে কী এসেছিল, 1909 এসেছিল মরলে মিন্টো। তা মরলে মিন্টোর 10 বছর পরে এসেছিল মন্টেগু চেমসফোর্ড আইন। মন্টেগু চেমসফোর্ডের 10 বছর পরে নিশ্চয়ই আরেকটা আইন আসার কথা ছিল, কিন্তু 10 বছর পরে কোনো আইন হয়নি। তার কারণ 10 বছর হওয়ার আগেই 1928 সালে সাইমন কমিশন এসেছিল ভারতে। সাইমন কমিশন যখন ভারতে আসছে, সাইমন কমিশনে মানে ওই যে সাইমন কমিশনটা গঠন হয়েছিল, সেই কমিশনে কোনো ভারতীয় ছিল না। তো তার জন্য সাইমন কমিশনে যখন তোমার ভারতীয় ছিল না, তখন নিশ্চয়ই এই কমিশনটার একটা রিপোর্ট, সেটা ইংরেজদের পক্ষেই যাবে, বিপক্ষে যাবে না, নিশ্চয়ই ভারতের বিপক্ষে যাবে, ভারতের সাধারণ মানুষদের বিপক্ষে যাবে। তো তারপরে কি হলো, সাইমন কমিশন যখন এসেছিলো, সাইমন কমিশন গো ব্যাক করে চিৎকার করা হয়েছিল, ঠিক আছে। সবাই চিৎকার করেছিল। তাতে এই সাইমন কমিশন যখন এসেছিল, তখন লালা লাজপত রায় তাকে লিড করছিল। সেই লালা লাজপত রায়কে লাঠিচার্জ করে, এই সাইমন কমিশন যখন এসেছিল, যেদিন এসেছিল সেই সামনে লাঠিচার্জ করে লালা লাজপত রায়কে মেরে ফেলা হয়েছিল, ঠিক আছে। আমরা সবাই জানি
উধম সিং বলে একটা মুভি বেরিয়েছে, উধম সিং, সর্দার উধম সিং। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের যে মেন মানে নায়ক জেনারেল ডায়ার উধম সিং, তাকে মেরেছে 1940 সালে, একদম বেশ করেছে। 1928 সালে যখন সাইমন কমিশন এসছিল, তখন লালা লাজপত রায়কেও মারা হয়েছিল। এই লালা লাজপত রায়কে মারা হয়েছিল কার সামনে জানো? তখন দেখেছিল হচ্ছে ভগৎ সিং। এই ভগৎ সিং একজনকে মারবে, সামনের যে ভিডিও আসবে তখন আমি ইন ডিটেলস এগুলো বলে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা 15 মিনিটের ওপরে চলে গেছে প্রায়, আর দেখো 6টা মাত্র প্রশ্ন হয়েছে। তো আশা করছি তোমরাও বিরক্ত হয়ে গেছো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের রেকমেন্ড করতে পারো, যদি খারাপ লাগে তাহলে ডিসলাইকও করতে পারো। ভিডিও আগামী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে। ভালো থেকো, পড়াশোনা করো সবাই।